সবাইকে স্বাগত কুয়াশা ক্লাসিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি আরজি শারমিন, আর আপনারা আছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো শুরুতেই বলে রাখছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশনস খুব সহজে পেয়ে যান যে নতুন কি আসছে সেটা জানবার জন্য। তো আজকের গল্পের নাম কুয়াশা ক্লাসিকে হচ্ছে রক্তের রং। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আমি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাচ্ছি। ভূত বলতে আপনি আসলে কি বোঝেন? ভয়, অশুভ শক্তি, অতৃপ্ত আত্মা? ভূতের কিন্তু অন্যরকম ব্যাখ্যাও আছে ইতিহাসের পাতায়। ভূত বা ঘোস্ট শব্দটি একসময় হোলি ট্রিনিটির তৃতীয় অংশকে বোঝাতে ব্যবহার করা হতো, অর্থাৎ হোলি ঘোস্ট বা পবিত্র আত্মা। এই আত্মাকে প্রায় প্রায় কবুতর, অগ্নিশিখা বা আলোর রশ্মি আকারে দেখানো হতো। সময়ের বিবর্তনে এই ঘোস্ট পরিবর্তিত হয়ে স্পিরিট নাম ধারণ করেছে। এই স্পিরিট শব্দটার সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত। অতীতে নানা রোগ ব্যাধিকেও কিন্তু ভূত হিসেবে দেখা হতো। ডিপথেরিয়া থেকে টিউবারকুলোসিস সবকিছুকে রহস্যময় বা ভূতের আসর বলে মনে করা হতো। আমাদের দেশে ওলা বেবির কথা তো জানাই। হ্যালো, আপনি কি জানেন আমি ছাড়া যে আপনি অসম্পূর্ণ? কে বলছেন? ভাষা এরই মধ্যে ভুলে গেলেন? আচ্ছা, ভাষা ছাড়া কি উপন্যাস হয়? সম্ভব? আপনি আবার ফোন করেছেন? কেন? আমি কি আপনাকে বলেছিলাম আমি আর ফোন করব না? না, আপনি বলেননি। আমি আপনাকে বলেছি আমাকে কল করে বিরক্ত করবেন না। আমি তো চাইলেও পারি না। কি করব বলুন? আমি যদি চলে যাই তাহলে তো আপনার আর কোনো অস্তিত্বই থাকবে না। ওই যে ভাষা ছাড়া। দূর, আমি আমি আমার নামটাই বদলে ফেলবো। খবরদার, আর ফোন করবেন না। ফোন তো আমি করবই। খেয়েছেন রাতে? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? লজ্জা? আপনার কাছে আমার আবার লজ্জা কিসের, হ্যাঁ? যে নিজের তার কাছে কিছু বলতে কেউ লজ্জা পায়? আপনি আমাকে চেনেন? আমার চেয়ে ভালো আপনাকে আর কেউ চেনে না। যার সাথে আপনার জীবনে কখনো দেখাই হয়নি, তাকে আপনি এত ভালো চেনেন? বাহ, অসাধারণ। একজন আর্টিস্টকে কি তার চেহারা দেখে চেনা যায়? তাকে তো চিনতে হয় তার আর্ট দিয়ে। আপনার প্রত্যেকটা পেন্টিং আমার মুখস্থ। পরীক্ষা করে দেখতে পারেন। দেখুন, আমার আপাতত টিচার হওয়ার কোনো ইচ্ছা নেই। ও, ভালো কথা মনে করেছেন। আমার বাসার পাশে না একটা স্কুল আছে, ওখানে একজন আর্ট টিচার নেবে। আপনি অ্যাপ্লাই করে দেন, হ্যাঁ? কোনো টেনশন নেই। আমার বাবা ওই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান। বেতন বাড়ানোর ব্যবস্থা করে দেবো আমি। প্লিজ 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 আপনি অ্যাপ্লাই করেন। ওদের আর্টের যে ক্লাসরুমটা আছে না, আমার জানালা থেকে দেখা যায়। আমি প্রত্যেক দিন জানালা দিয়ে তাকালেই আপনাকে দেখতে পাবো। আর তাছাড়া এখানে এলে তো প্রত্যেকদিন আমিই নিজের হাতে রান্না করে নিয়ে যাব। আপনার খাবার দাবারেরও টেনশন খতম। আপনি তাহলে এক কাজ করেন, আপনার সিভিটা আমাকে মেল করে দেন। অ্যাপ্লাই আমি নিজেই করে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। ফোন কেটে দিল। উপন্যাস সাহেব, বলুন। আচ্ছা, আপনার নামটা কি সত্যি উপন্যাস? মানে উপন্যাস কারো নাম হয় নাকি? নামটা কি নিজেই রেখেছেন? না ওই আর্টিস্ট ফার্টিস্টদের এটা তো পুরানো রোগ, নিজেই নিজের একটা আজগুবি নাম রাখা দেয়। নাম মনে করেন জহির, নাম রাখা দেয় জ্যাজ।
তারপর ধরেন নাম হইল কবির, রাইখা দেয় কাব্য। আপনার নামও তো বদরুল, কিন্তু এখানে সবাই দেখছি মগাবধূ ডাকে। আমি এসব ফালতু কথা বলতে আসি নাই, কাজের কথা বলতে আসছি। কাজের কথাটা বললেই ভালো হয়। গ্যালারি ভাড়াটা কবে দিবেন? এক্সিবিশন তো এখনো শেষই হয়নি, এছাড়া পেইন্টিংও এখনো বিক্রি হয়নি। এখনই টাকা চাইছেন কেন? ও হো, আপনার হাসি দেখে বুঝতে পারলাম কেন আপনাকে মগাবধূ ডাকে। কাজের কথায় আসি। প্লিজ। 1 সপ্তাহ ধরে এই কাটাকুটি গুলা দেয়ালে ঝুলায় রাখছেন, মানুষ তো দূরে থাক, মাছি এইসব বসেন এগুলোর উপরে। আর আপনি এই আশায় বসে আছেন এই ছবি বিক্রি হইব, তারপর আমার টাকা দিবেন। হ্যাঁ, বিক্রি না হলেও আপনার টাকা দেব। 50% টাকা অ্যাডভান্স করার কথা ছিল, এটাই নিয়ম। কই থেকে কোন যদু মধুরে ফোন দেওয়ার সিস্টেম করছেন? ভালো কথা, অ্যাডভান্স ছাড়া এক্সিবিশন করতে দিছি, কিন্তু কথা ছিল শুরু হওয়ার 2-3 দিনের মধ্যে টাকাটা দিবেন। পুরো টাকাই একসাথে দেব। ওইসব দুন ফোন করে আমার লাভ নাই, টাকাটা দেন। সে তা আবার ফুল পেমেন্ট? গেট লস্ট। জি, আমি যতদিন এখানে থাকবো আশেপাশে যেন আপনাকে না দেখি, এর জন্য 10,000 টাকা এক্সট্রা পে করছি। গেট আউট। মানে ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ও হ্যাঁ, যেই ধুনফুন আপনার এখানে ফোন দিছে সে আমার বাবা। জি, মনসুর চৌধুরী, মানে মন্ত্রী মহোদয় আপনার বাবা? স্যার, ও স্যার, আমার মাফ করে দেন, আমার বিরাট ভুল হয়েছে। আর্টের কোনো মূল্য হয় না। আমি টাকা দিয়ে আমার আর্টকে মূল্যায়ন করতে চাই না বলেই অন্য টাকা এখানে খরচ করি না। পেইন্টিং এর টাকা দিয়েই পেইন্টিং করার চেষ্টা করি। আর যেসব মানুষ আর্টের মূল্য বোঝে না, এদের পেছনে ঢালার মতো কোনো সময় আমার নেই। নাও গেট লস্ট। জি, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সরি স্যার, সালাম আলাইকুম। উপন্যাস চৌধুরী নামটা ভীষণ সুন্দর না? কিন্তু উপন্যাসের জীবনের গল্পটা ঠিক উপন্যাসের মতোই, কোথাও ভীষণ খরা, কোথাও জলে টলমলে। সুখের স্মৃতি তার জীবন হাতড়ে বের করতে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হতে পারে, আর দুঃখগুলোকেও উপন্যাস এতই গভীরে লুকিয়ে রাখে যে সেই পর্যন্ত কেউ পৌঁছতেই পারে না। উপন্যাস তার বাবা মায়ের একমাত্র ছেলে। মা, যাকে উপন্যাস কেবল ছবিতে দেখেছে। না, উপন্যাসের মা মারা যাননি, এই পৃথিবীতে আছে, কিন্তু উপন্যাসের ধরাছোঁয়ার অনেক বাইরে। খুব ছোটবেলায় যতটুকু ছোট থাকলে মানুষের স্মৃতি মনে থাকে না, সেই বয়সেই তার মা তাকে ছেড়ে চলে গেছে। পরে অবশ্য এর ওর মুখে শুনেছিল তার বাবা নাকি খুব অত্যাচার করত মাকে। দিনের পর দিন সহ্য করতে করতে একদিন তার মায়ের সহ্যের বাঁধ ভেঙে গেল। ভাঙাচোরা মন নিয়ে সে মুক্তির পথ খুঁজছিল। ঠিক সে সময় দূত হয়ে উপন্যাসের মায়ের জীবনে এসেছিল এক বিদেশি বাবু। সেই উপন্যাসের মাকে দূরে কোথাও নিয়ে চলে গেছে, এত দূরে যে উপন্যাসের জীবনে তার মায়ের কোনো স্মৃতিই নেই। তার মাঝে মাঝে অবাক লাগে এই ভেবে, এত বছরে তার মায়ের কি একবারও তার কথা মনে পড়েনি? তার মা কি আদৌ বেঁচে আছেন? অথবা একদিন পথে হঠাৎ তার মায়ের সাথে ধাক্কা খেলেও উপন্যাস তার নিজের মাকে চিনবে না? কি এখন মনে হচ্ছে না উপন্যাসের জীবনটা সত্যিই বইয়ের উপন্যাসের মতো? মায়ের ঘটনা জানার পর তার মায়ের প্রতি কোনো রাগ বা কিংবা অভিযোগ ছিল না। হ্যাঁ, অভিমান আছে বটে, কিন্তু বাবা, উপন্যাস তার বাবাকে আজও মাফ করতে পারেনি। মায়ের এভাবে চলে যাওয়ার জন্য সে শুধুমাত্র তার বাবাকেই দায়ী করে। উপন্যাসের বাবা বিরাট লোক, সবাই তাকে চেনে। উপন্যাসকে জীবনে কোনোদিন কোনো কিছুই মুখ ফুটে বলতে চাইতে হয়নি, সব কিছুই তার সামনে হাজির হয়েছে, কিন্তু সেই সবে উপন্যাসের কোনো আগ্রহ নেই। বাবার সাথে একই বাড়িতে থাকেও না। ঢাকায় তাদের কতগুলো বাড়ি আছে সেই হিসাব সে নিজেও জানে না। তবে উপন্যাস থাকে পরিবাগের একটা ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটা উপন্যাসের ভীষণ পছন্দ, কারণ এটা তার মায়ের ফ্ল্যাট। 17 তলার উপরে এই ফ্ল্যাটের বারান্দায় প্রায় একটি ছেলেকে বসে থাকতে দেখা যায়। ঘরের ভেতর থেকে হলদেটে একটা আলোর আভা এসে তার গায়ে পড়ে। পাশে একটা সাদা ক্যানভাস, এই ক্যানভাসই উপন্যাসের জীবন। কিন্তু তার পেইন্টিং সমাদৃত নয়। আজ পর্যন্ত কোনো পেইন্টিংয়ের প্রশংসা কেউ করেনি, শুধু একজন ছাড়া। হ্যালো। একটুর জন্য মিস হয়ে গেল, সরি। আর একটু হলে আজকে হয়েই যেত। যারা অকারণে অতিরিক্ত কথা বলে
জীবনে বেশিরভাগ সময় তাদের কথা শোনার মতো কোনো মানুষ থাকে না। প্রথম কথা, আমার কথা শোনার মতো 100 জন দরকার নেই। আপনি তো শুনতেছেন, আমার তাতেই চলবে। আর দ্বিতীয় কথা, আমি অকারণে কিছু বলছি না। আমি খোঁজ নিয়েছি আজ আপনার এক্সিবিশনে আপনি যাবেন। কাল রাত থেকে ঘুমই আসছিল না, কখন বিকেল হবে, কখন আপনার সাথে দেখা হবে। কিন্তু মরার ঘুম, শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেল, উঠে দেখি 4টা বাজে। কোনো মতো দৌড়ে গেলাম, গিয়ে শুনি আপনি 5 মিনিট আগেই বেরিয়ে গেছেন। আর রাস্তার কথা আমি আপনাকে কি বলবো। আর ওদিকে আজকে আপে কল করে যে বাইক ডেকেছিলাম, ওটা তো বাইক না, ভটভটি। ওটা রাস্তায় না, জাদুঘরে থাকা উচিত ছিল। আপনার কি কোনো ধারণা আছে আমি কে? না, আপনার ব্যাপারে খুব একটা বেশি জানি না। জানবো কি করে? না কোনো ফেসবুক, না ইনস্টা, না কোনো সোশ্যাল মিডিয়া। তবে সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। আমি জানি আমার চেয়ে বড় ফ্যান কেউ নেই আপনার। এটা আমার জন্য যথেষ্ট। আমি এমন কোনো ছবি আঁকিনি যে কেউ আমার অন্ধভক্ত হবে। কেমন আঁকেন তা জানি না, কিন্তু চাইলে আমি আপনাকে কপিরাইটের মামলা দিতে পারি। সরি? এজন্যই তো বলেছি একদিন আমার সাথে দেখাটা করেন। পিলের চমকে যদি না গেছেন, তাহলে আমার ভাষা নামটা বদলে অভাষা রেখে দেব। পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে চমকে দিতে পারে। পৃথিবীতে যা কিছুই ঘটছে, এই একই ঘটনা অসংখ্যবার ঘটে গেছে। তাই নতুন করে চমকানোর মতো কিছুই নেই। আছে আছে, মামলাটা কেন করতে চাইলাম শুনবেন না? না। আচ্ছা বলছি, আপনার প্রত্যেকটা ছবিতেই তো একটা নারী মূর্তি আঁকেন। সেই চেহারাটা আমার। কারো অনুমতি ছাড়া তার ছবি আঁকাটা অভদ্রতা এবং অন্যায়। আপনার বয়স তো 17-18। আচ্ছা, এই ঘটনা তাহলে। এই আমার সাথে কথা বলবেন না, দেখা করবেন না, আবার আমার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন। আচ্ছা, আপনার গোয়েন্দা নিশ্চয়ই আমার ছবি তুলে আপনাকে পাঠিয়েছে। কেমন লাগলো আমাকে বলেন তো? চমকে গেছেন না? একদম আপনার কল্পনার মতো। আমার যদি কোনো ব্যস্ততা না থাকে, আমি নিজেকে সময় দিই, আমার ক্যানভাসকে সময় দেই। এর বাইরে কোনো উদ্ভট কাজ করার সময় আমার নেই। আর আপনার বয়স বলার জন্য গোয়েন্দা দরকার হয় না। সাধারণত এই বয়সের মেয়েরাই কোনো বই, সিনেমা কিংবা পেন্টিং দেখলে তার কেন্দ্রীয় চরিত্রে নিজের ছাপ দেখতে পায়, নিজেকে নায়িকা ভাবতে ভালো লাগে। আপনার ধারণা আমি জীবনে শুধুমাত্র আপনার পেন্টিংই দেখেছি, আর কারো পেন্টিং দেখিনি? তাহলে সেসব দেখে কেন আমার মনে হলো না? হ্যালো? হ্যাঁ, হ্যালো? আবার ফোন কেটে দিছে। উফ, ও কালই এই মেয়েকে এত কথা শোনালাম, আজ আবার ফোন করেছে। আচ্ছা, কি করলে আপনি আমার পিছু ছাড়বেন বলুন তো? মরে গেলে। তো মরে যান, আমাকে কেন বিরক্ত করছেন বারবার? আমি মরে গেলে আপনার খুব খারাপ লাগবে। ওভার কনফিডেন্স মানুষকে ডুবিয়ে ছাড়ে। সেটা তো ভালোবাসাও ডুবিয়ে ছাড়ে। আমি তো এমনিতেই ডুবেই আছি, আর কত ডুবাবেন বলেন? আচ্ছা বাদ দেন, ফুচকা খাবেন? কি? আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু একা যাইতে ইচ্ছে করতেছে না। দেখুন মিস ভাষা, আপনি ফুচকা খান, বিরিয়ানি খান, একা যান, পুরো ঢাকা শহরকে নিয়ে যান, আই ডোন্ট কেয়ার। প্লিজ একটু কেয়ার করেন না। একটু কেয়ার করলে কি হয়? আমি কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছি নাকি? একটু কেয়ারই তো চাচ্ছি। আপনি জানেন, স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত কত ছেলেরা আমার সাথে একটু কথা বলার জন্য আকাশ পাতাল এক করে ফেলে। চমৎকার, তাহলে ওদেরকে নিয়ে ফুচকা খেতে যান। আপনি এত অশিক্ষিত কেন? সরি? প্রিন্সেস ডায়নার ওই লাইনটা পড়েননি? পুরো দুনিয়া আমাকে চেয়েছিল, শুধু আমি যাকে চেয়েছি সে ছাড়া। দেখুন মিস প্রিন্সেস ডায়না, এই মুহূর্তে আমার বেবি সিটিং করার কোনো ইচ্ছা নেই। মনে হলো আপনি আমাকে বেবি ডাকলেন। হুম হুম হুম। উফ, কন্ট্রোল উপন্যাস, কন্ট্রোল। আচ্ছা ফুচকা বাদ, চলেন মাওয়া যায়। ইলিশ মাছের লেজের ভর্তা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত। উফ, আমার তো ভাবতেই মুখে পানি চলে আসছে। আপনি মাছ ভাজা খান না গিয়ে, আমার মগজ ভাজি করছেন কেন? এই জন্যই না আপনার পেইন্টিং গুলো এমন হয়, কোনো প্রাণ নাই, রসকস নাই, খটখটে একদম। আমার পেন্টিং নিয়ে আপনার রিভিউ আমি জানতে চাইনি। আচ্ছা, আপনার কি কোনো সিক্রেট ফেসবুক আইডি আছে? অনেকের কিন্তু থাকে, চুরি চুরি করে এরর প্রোফাইলে উকিঝুঁকি মারে। আমারও আছে। আমার মোট 7-8টা আইডি হবে। ফ্যামিলির জন্য একটা, ফ্রেন্ড সার্কেল একটাতে অ্যাড আছে, আমার এক্স এর প্রোফাইল চেক করার জন্য একটা, আবার শুনতে চাইছি, আপনার এই ভজন কীর্তন শুনতে চাইছি আমি। জলার গন্ধ পাচ্ছি। আমার এক্স এর কথা বলাতে হিংসা হচ্ছে মনে হয় না? হুম হুম। আরে এইসব নিয়ে আপনি একদম ভাইবেন না তো। ভালোবাসলে মানুষ দুই রকমের বাচ্চা হয়ে যায়, একটা মানুষের বাচ্চা আর একটা কুকুরের বাচ্চা।
আমার এক্স ওই সেকেন্ডটা। এনাফ। হ্যালো হ্যালো, আরে ধুর, আবার ফোন কেটে দিছে। উপন্যাসী মেয়ের যন্ত্রণায় রীতিমতো বিরক্ত। স্বভাবতই উপন্যাস ঠিক একটু না, পুরোপুরি ইন্ট্রোভার্ট। বেশি কথা বলা কিংবা শোনা তার একেবারে পছন্দ না। উপন্যাসের সব কথা ওর ক্যানভাসের সাথে। প্রায় 6 মাস আগের কথা, একটা নাম্বার থেকে প্রথম ফোন এলো উপন্যাসের কাছে। প্রথম কথাই ছিল, আপনি কি চশমা পরেন? আজ তোমাকে আর আপনি করে বলতে ইচ্ছে করছে না, আজ তুমি করে বলি। উপন্যাস, আমি জানি তুমি আমাকে খুব অপছন্দ করো। তোমার জীবনের এত বড় ক্যানভাসে আমি কোথাও নেই, কিন্তু যে কোথাও থাকে না সে সব জায়গায় থাকে। আমি তোমার সবটুকু জুড়েছিলাম, থাকবো। আজ তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল। অনেকবার ফোন করেছি তোমাকে, পেলাম না। আমি তোমার বাড়ির ঠিকানা জানতাম অনেক আগে থেকে, কিন্তু কখনো যাইনি। কারো ডাক না পেলে যদি সেখানে কেউ যায়, তবে তাকে অনাকাঙ্ক্ষিত বলে। তোমার জীবনে আমি কখনো অনাকাঙ্ক্ষিত হতে চাইনি। আমার বিশ্বাস ছিল তুমি একদিন নিশ্চয়ই আমাকে ডাকবে। আমি আসলে সেই কথাটাই শুনে ফেলেছি যেটা তুমি কখনো বলনি। আমি সেই ছবিটা দেখেছি যেটা তুমি কখনো আঁকোইনি। খুব অবাক হচ্ছ না আমি এত ভারী ভারী কথাও বলতে পারি? আসলে অপেক্ষা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তোমার অপেক্ষা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তোমার ছবিতে যে ভাষাকে তুমি এঁকেছো, তার ভেতরে একটা অদ্ভুত চাঞ্চল্য, অদ্ভুত ছেলে মানুষই ছিল। তাই তোমার সাথে একটু ছেলে মানুষই করেছি। একটু না, একটু বেশিই করেছি। ভালোবাসলে মানুষের মনন শিশুর মতো হয়ে যায়, অবুঝ, নিষ্পাপ। আমি তোমাকে ভালোবাসি উপন্যাস। এই সহজ কথাটা সহজে বলা যায় না। আর যারা সহজে বলে ফেলতে পারে তারা ভালোবাসে না। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। ভালোবাসা মানুষকে অনেক কিছু শেখায়, তার মধ্যে মিথ্যা অন্যতম। কেউ যদি এ কথা অস্বীকার করে
তাহলে সে সবচেয়ে বড় মিথ্যু। ভালোবাসলে সবসময় সত্য কথা বলা যায় না উপন্যাস। এই যে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে কখনো দেখিনি, আসলে আমি তোমাকে অসংখ্যবার দেখেছি। তোমার প্রিয় কফি শপে, তোমার এক্সিবিশনে দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখেছি। সূর্যমুখী তো সূর্যের দিকেই মুখ করে থাকে বলো, কিন্তু সূর্যমুখী যদি কখনো সূর্যের বেশি কাছে যেতে চায় তাহলে পুড়ে ছাই হয়ে যায়। আমারও সেই ভয় ছিল, তাই আমি কখনো তোমার কাছে যাইনি। আমি তোমাকে একটা উপহার দিতে চেয়েছিলাম। এই পৃথিবীতে এমন কোনো উপহার খুঁজে পাইনি যা আমার ভালোবাসার ভার বইতে পারে। আজ একটা উপহার পাঠালাম তোমাকে। আমি কোনো আর্টিস্ট না, আঁকাআঁকি তেমন একটা বুঝি না, কিন্তু তোমাকে যে উপহারটা পাঠাচ্ছি সেটা খুব স্পেশাল। তুমি সামনে রেখো, অবহেলা করো না। আমি তোমার কাছেই আছি উপন্যাস। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, তাই যেখানে উপন্যাস থাকবে ভাষাও সেখানেই থাকবে। উপন্যাস হয়ে দাঁড়িয়ে থাকলো, আর হাতে খুব সুন্দর হলুদ একটা খাম আর একটা চিঠি। সে কোনোদিন কল্পনাও করেনি যে মেয়ে রাজ্যের এলোমেলো সব কথা বলতে পারে সে এমন একটা চিঠিও লিখতে পারে। তবে চিঠি পড়ে যতটুকু বুঝতে পারে, উপন্যাসের ওপর অভিমানের পাহাড় জমে গেছে ভাষার। এই ভাষাকে তার খুঁজে বের করতেই হবে। উপন্যাসের সামনে একটা মাঝারি সাইজের ক্যানভাস, তার ভেতরে একটা মুখ আঁকা, নারীর মুখ। উপন্যাসের বুঝতে দেরি রইল না এই চেহারা ভাষারই। উপন্যাসের একবার মনে হলো একটা মানুষ কতটা সেলফ অবসেসড হলে নিজের ছবি নিজেই আঁকতে পারে। কিন্তু ছবিটার দিকে তাকাতেই উপন্যাস কেমন যেন একটা ঘুরে চলে গেল। ছবিটাতে কিছু একটা আছে যা উপন্যাসকে পাগল করে দিচ্ছে, কিন্তু কি তা বুঝতে পারছে না। সে কেবল এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়েই আছে, কিছুতেই চোখ সরাতে পারছে না। এমন অদ্ভুত পেইন্টিং সে জীবনে আর কখনো দেখেনি। একবার মনেই হচ্ছিল এমন পেইন্টিং ভাষা কখনো আঁকতে পারে না, কিন্তু নিচে ভাষার সই দেখে নিশ্চিত হলো কোনো আর্টিস্ট তার নিচের আঁকা ছবিতে অন্য কারো নাম সই করে দেবে না। তার মানে ছবিটা ভাষাই এঁকেছে। যে মেয়ের কাছ থেকে সে এতদিন পালিয়ে বেরিয়েছে, আজ সেই মেয়েকেই পাগলের আননোন নাম্বার? এত রাতে আননোন নাম্বার থেকে কে কল করলো? হ্যালো?
হ্যালো। উপো, কেমন আছো বাবা? যেমন থাকার কথা। কোথায় তুমি? তোমার ফ্ল্যাটে এসে দেখি তুমি নেই। কারো অনুমতি ছাড়া তার ফ্ল্যাটে ঢোকাটাকে অভদ্রতা বলে বাবা। নিজের ছেলের বাড়ি, ফ্ল্যাট কিংবা জীবন, কোনোটাতেই ঢুকতে বাবার কোনো অনুমতি লাগে না। কি বলতে কল করেছো বলো। তোমার সাথে কি আমার সম্পর্কটা শুধু প্রয়োজনের? প্রয়োজন ছাড়া তোমাকে আমি কল করতে পারবো না? না, অযথা কথা আমার পছন্দ না। ওঠার সময় দারোয়ান বলল তোমাকে দুদিন ধরে খুব ডিস্টার্ব দেখাচ্ছে, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আর আমার পেছনে যেসব গোয়েন্দা লাগিয়ে রেখেছো, তাদের পেছনে যে টাকাটা ঢালছো, সেটা কোনো সমাজ সেবায় কাজে লাগাও। তোমার প্রোফাইল ভারী হবে। আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি কোথায়? কফি শপে। আমি একটু একা থাকতে চাই। এখন কারোর সাথে দেখা করার কোনো ইচ্ছা করছে না। ঠিক আছে, আমি 2 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, এসে কথা হবে, সাবধানে থেকো। আর কোনো কিছু দরকার হলে তোমার কোনো কিছুর আমার দরকার হবে না। রাখছি। দেখো, পেন্টিংটা তো অসম্পূর্ণ উপন্যাস। অসম্পূর্ণ? ঠোঁটটা কি জীর্ণ, রঙহীন, নির্জীব। একে তো জীবন্ত করতে হবে উপন্যাস। হ্যাঁ, ঠোঁটে কোনো রং নেই। চলো উপন্যাস, এই পেন্টিংটা আমরা সম্পূর্ণ করি। চলো। কিন্তু আপনি আপনি কে? আপনার চেহারা দেখাচ্ছেন না কেন? আমি তোমার খুব আপন, খুব কাছের কেউ উপন্যাস। মানে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। চিনবে যেদিন এই পেন্টিংটা সম্পূর্ণ হবে, সেই দিন আমাকে চিনবে। ঠিক আছে, আমি আমি এখনই রং করে দিচ্ছি। না, সাবধান। এটা বিশেষ পেন্টিং, খুব স্পেশাল। যে পাঠিয়েছে ঠিক তার মতো। তোমার এসব রং দিয়ে পেন্টিং সম্পূর্ণ হবে না উপন্যাস। তাহলে? আমি কাল আবার আসবো, তুমি তৈরি থেকো। না না, শুনুন না। কি আঁকছো উপন্যাস? কে? আমি। চলো, সময় এসে গেছে। পেন্টিংটা সম্পূর্ণ করতে হবে উপন্যাস। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। এসো, এসো। কিভাবে করব? তুমি জানো উপন্যাস, এই পেন্টিংটা কিভাবে আঁকা হয়েছে? না। লাল রং দিয়ে। লাল কিসের রং উপন্যাস? লাল রং তো
রক্ত? তোমার জন্য আমার শরীরে শেষ রক্তবিন্দুটাও দিয়ে দিয়েছি। মানে? দেখো তো আমাকে চিনতে পারো কিনা। ভাষা, তুমি? তোমার চেহারার এই অবস্থা কিভাবে? মানে তুমি? সাদা প্রাণী, শীতল, তাই না? কি করবো বলো, এক ফোঁটা রক্ত তো শরীরে নেই। ভাষা, তুমি আমার জন্য? এত তাড়াতাড়ি যেতে চাইনি উপন্যাস, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 1 মাস যখন তোমাকে পাইনি, রাগ হলো যে। আমাকে ক্ষমা করে দাও ভাষা। চলো পেইন্টিংটা কমপ্লিট করি উপন্যাস। এটা সম্পূর্ণ না করলে আমি শান্তি পাবো না। পেইন্টিং? নাও 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 নাও, কাটো উপন্যাস। শরীর থেকে মাংস কেটে ফেলো, প্রচুর রক্ত বের হবে। লাল রং, উষ্ণ লাল রং। সেই রঙেই তো আমার ঠোঁটটা রঙিন হবে উপন্যাস। নাও নাও নাও। ভাষা, আমি নাও। ভাষা। এটা তোমার জীবনের শ্রেষ্ঠ পেইন্টিং হবে। কোটি কোটি মানুষ তোমার এই পেইন্টিং দেখতে আসবে উপন্যাস। দেরি করো না, একটু পরেই ভোর হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। না 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 না। হ্যাঁ হ্যাঁ, আমি আঁকবো। উপন্যাসের লাশটা 3 দিন ওই ফ্ল্যাটেই পড়েছিল। আরও থাকতো যদি 3 দিন পর ওর বাবা সেখানে না আসতো। উপন্যাসের বাবা প্রায় 1 ঘন্টা ধরে কলিং বেল বাজাচ্ছিল। কোনো সাড়া শব্দ না পেয়ে তার মনে কেমন কু ডাক দিচ্ছিল, আর ভেতর থেকে কেমন মাংস পচার একটা বোটকা গন্ধ আসছিল। তাড়াতাড়ি দারোয়ানকে ডেকে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সবাই যে দেখল, এমন দৃশ্য কেউ তার জীবনে কোনোদিন দেখতে চাইবে না। ভেতরের ঘর থেকে রক্ত ড্রয়িং রুম পর্যন্ত গড়িয়ে এসেছে। সেই রক্ত জমাট বেঁধে মাছি ভন ভন করছে। ভেতরের ঘরে যেতেই উপন্যাসের বাবার পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেল। উপন্যাসের রক্তশূন্য ফ্যাকাশে নিথর দেহটা মেঝেতে পড়ে আছে, চোখগুলো খোলা, কিন্তু সেই চোখও ঘোলাটে, শরীরের সব জায়গার মাংস খোবলা খোবলা করে কাটা। আর সেজন্যই ভাষা নিয়ে গেছে তাকে। থানা পুলিশ অনেক হলো, উপন্যাসের লাশ দাফনও করা হলো।
বন্দী হয়ে আছে পরিবাগের সেই ফ্ল্যাটে। তো বন্ধুরা, এই ছিল আজকে কুয়াশা ক্লাসিকের গল্প, যার নাম রক্তের রং। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং নাট্যাংশও তিনি পরিচালনা করেছেন। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। উপন্যাসের চরিত্রে রাকিব, ভাষার চরিত্রে প্রিয়ন্তী, বদরুলের চরিত্রে শুভ্র, বাবার চরিত্রে অদিত এবং দারোয়ানের চরিত্রে অভিনয় করেছেন সুমন। এই ছিল আজকের কুয়াশা ক্লাসিকের কলাকৌশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভয়ের গল্পে। সেই পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করেননি আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি আরজে শারমিন। সবাইকে শুভরাত্রি জানিয়ে খুব ভালো থাকবেন।